হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন যে ভিডিওটা নিয়ে শুরু করতে চলেছি তোমরা বুঝতেই পারছো। তো সবার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে হ্যাপি বার্থডে মন্দিরা। আজকে মন্দিরার জন্মদিন, তোকে অনেক 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 শুভেচ্ছা জানাই। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। সারা জীবন খুব সুখে থাকিস, ভালো থাকিস এবং জয়কে ভালো করে যেন মানুষ করতে পারিস, এইটুকুই আমি গুড উইসেস তোর জন্য রাখলাম। তো এটা তো গেল তোকে শুভেচ্ছা বার্তা। তো হঠাৎ করে তোর জন্মদিন নিয়ে ভিডিও করছি কেন? শুভেচ্ছা তো তোকে আমি কমেন্টেও জানাতে পারতাম। হ্যাঁ, অবশ্যই কমেন্টেও জানিয়েছি শুভেচ্ছা। তো এই জন্মদিনের দিন, বিশেষ করে জন্মদিন দেখবে আমরা যখন ছোট থাকি বাবা মায়েরা জন্মদিন পালন করে, আর জন্মদিনের দিনে বলে, দোষ করলেও বলে আজকে আর তোর গায়ে হাত তুলবো না, আজকে আর তোকে কোনো কথা বলবো না, আজকের দিনটা তোকে ছেড়েই দিলাম। খুব অন্যায় করলেও, খুব অত্যাচার করলেও বাবা মা মুখ বুঝে সহ্য করে, তাই না? তো সেই জন্মদিনের দিনে তোকে কটাক্ষ করতে এলাম? না না, একদমই সেটা ভাবিস না। এমনিতেও তুই আমার প্রিয় পাত্রী। তোকে, তোর প্রতি প্রচুর ভালোবাসা রয়েছে, অনেক অনেক ভালোবাসা। তো সেখানে তোকে এত কি বলতে এলাম? আজকে এই বিষয়টাই বলতে এলাম যে আজকের দিনেও ডাইনি তোকে ছাড়লো না। ডাইনির হাত থেকে তুই তোর জন্মদিনের দিনেও রক্ষা পেলি না। কি তার কারণ? তুই নাকি হাতে তুলে কন্টেন্ট দিয়েছিস। কি কন্টেন্ট? কমিউনিটি পোস্ট দিয়েছিস। কি কমিউনিটি পোস্ট বন্ধুরা? এবার আমি তোমাদেরকে পড়ে শোনাই। চলো, মন্দিরা, এমএস ফ্যামিলির মন্দিরা আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেটা হচ্ছে, আজ মা বাবার একমাত্র অযোগ্য কুলাঙ্গার সন্তানের দুর্ভাগ্যবশত জন্মদিন। কেন এ কথা বলছিস? এ কথা কেন বলছিস? যা কিছু কপালে মানে মানুষের লেখা থাকে সেটাই ঘটে, আমার তো এটাই মনে হয়। কিছু করার নেই, ভাগ্যের উপর সব কিছুই ছেড়ে দিতে হয় সব সময়। হ্যাঁ, আমরা দোষ করি অবশ্যই, সেটাও হয়তো আমার ভাগ্যেই ছিল, আমি তো এটাই মনে করি যে এটা আমার ভাগ্য। তো ছোটবেলা মনে পড়ছে খুব, তাই ঘুম এলো না। মা বাবার মধ্যে মারপিট দেখে বড় হয়েছি আমি। একটা দিন তিনজন একসাথে বসে হাসতে পারিনি। তোমরা যখন নিজেদের সুখ নিয়ে ভাবতে এত ব্যস্ত ছিলে, আমাকে জন্মের সময় গলা টিপে মেরে দিতে পারতে, তাহলে আজকের দিনে সোমনাথের অযোগ্য স্ত্রী হতে হতো না। আমি পুরো কমেন্টটা পড়ি, তারপর বলবো। তোমাদের মারপিট দেখে দেখে একা একা বড় হয়েছি আমি। তারপর বিয়ের আগে একজনকে ভালোবেসেছিলাম 4 বছর, সে আমাকে ছেড়ে দেয়। তারপর অনেকের সাথে গল্প করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম ভোলার জন্য। সোমনাথ 6 বছর অপেক্ষা করে একদিন আমি ওকে ভালোবাসবো। সোমনাথের ভালোবাসার কাছে আমি হেরে যাই, বিয়ে করি। সোমনাথের ভালোবাসা আমাকে ভালো রেখেছিল, কিন্তু শ্বশুরবাড়ির মানসিক অত্যাচার সহ্য করেছি। আর 5টা বাড়ির মতো শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া, অশান্তি, অপমান, অবহেলা সহ্য করেছি। কয়েক বছর পর একদিন মেয়ে হলো, সোমনাথ কাজ পায়, আমরা আলাদা হাঁড়ি করে আলাদা হয়ে যাই। আজ প্রায় 7 বছর হলো আমি আমার শ্বশুরবাড়ির সকলের চোখের মণি, সবাই আমাকে ভীষণ ভালোবাসে। শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতো ভালোবাসে। বিয়ের পর খুব অভাব ছিল আমার সংসারে। আলাদা হবার পরে ওর কাজ চলে যাবার পরে অভাব আরও বেড়ে গিয়েছিল, কিন্তু সংসারে শান্তি ছিল। আমি ইউটিউবে দাঁড়ানোর পর অনেক টাকা ইনকাম করেছি মাসে মাসে। যখন যেটা ভালো লাগে কিনে ফেলি, সাথে সাথে যেটা ইচ্ছা হয় সেটাই করে ফেলি। আজ পুরো পৃথিবী বলে আমাকে সবাই ভালোবাসে। শালা বুঝতেই পারি না কে সত্যি ভালোবাসে আর কে মিথ্যে। শুধু সোমনাথের ভালোবাসায় কোনো স্বার্থ কোনোদিন ছিল না, কারণ বিয়ের আগে সোমনাথের বাবা বলেছিলেন, এই মেয়ে বিয়ে করলে আমি গলায় দড়ি দেব, বাড়ি থেকে বের করে দেব। তখন আমার টাকাও ছিল না, সোমনাথও বেকার ছিল। পরিস্থিতির শিকার হয়ে মা বাবার বাধ্য সন্তান সেজে সোমনাথ সেদিন পারেনি আমাকে ছেড়ে দিতে। মা বাবার ভয়ে আমাকে ছেড়ে দেয়নি। আমি জানি সোমনাথের ভালোবাসায় কোনো খাদ নেই। আমার সাথে যা হয়েছে সবটাই আমার ভাগ্যে লেখা ছিল। এই একটা কথা ঠিক বলেছিস। এ কথা তো চরম সত্য। আজ যদি আমার এত টাকা ইনকাম না থাকতো, কোনোদিন কারোর প্রতি দুর্বল হয়েও সেটা মনে চাপা থাকতো, বাড়ি ছেড়ে ফ্ল্যাটে যাবার কিংবা বাড়ি ছাড়ার কথা ভাবতেই পারতাম না। আসলে আমি টাকা দিয়ে সময় ধরে রাখতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি টাকা দিয়ে সব কেনা গেলেও সময় কেনা যায় না। সময় তার নিজের স্রোতে বয়ে যাবেই। তাই লাখ লাখ টাকা ইনকাম করেও সময়ের কাছে আমি হেরে গেছি। আমার টাকা আমাকে ধ্বংস করে দিয়েছে, আমাকে খারাপ করে দিয়েছে, আমার জীবন নষ্ট করে দিয়েছে টাকা। আমি খুব খারাপ একটা মেয়ে গো, খুব খারাপ। তোমরা কেউ আমার সাথে মিশো না, এটাই শুধু অনুরোধ। নতুন বছর শুরু করার আগে নিজেকে কিছু কথা দিতে চাই।
আর আমার কথার দাম কতটা সেটা আমি জানি। আজকের পর আমি কোনোদিন দাদা দিদি ভাই বোন ফ্রেন্ডস কাউকে চাই না। সবাই দয়া করে দূরত্ব বজায় রাখুন। যে আমার সাথে মিশবে সেই খারাপ হয়ে যাবে। জীবনের শেষ দিনটা অবধি কোনো মানুষকে আর বিশ্বাস নয়, ভরসা নয়, ভালোবাসাতেও দূর কি বাত। এই বাড়ি থেকে যখন আমি বেরোবো সেটা যেন চারজনের কাঁধে করে বেরোতে পারি, তার আগে নয়। আমি চাই না আমার জয়ী মা সেকেন্ড মন্দিরা তৈরি হোক। সৌভাগ্যে একটা সুস্থ সুন্দর জীবন পাবে। যদি আবারও আমার পুনর্জন্ম হয়, আমি আমার মা বাবার মেয়ে হয়ে আসতে চাই পৃথিবীতে। তোমাদের কাছে অনুরোধ, পরের জন্মে একটু একসাথে থেকো, আমাকে একটা ভালো জীবন দিও। তুই জানিস এখন আমি এই কমিউনিটি পোস্টটা পড়ছি, মন্দিরাকে বলছি, এখন আমি এই কমিউনিটি পোস্টটা পড়ছি ভিডিওর খাতিরে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে যখন আমি রান্না করতে বসি, তখন আমি তোর গিফটের যে ভিডিওটা আজ পোস্ট করেছি সেই ভিডিওটা দেখছিলাম। ভালো লাগছিল, একটু স্কিপ করেই দেখছিলাম, কেননা অনেক বড় ভিডিও তো অত সময় হচ্ছিল না। যখন দেখছিলাম খুলছিলিস প্যাকিংগুলো, তখন আমি একটু স্কিপ করে দেখছিলাম। যাকগে, সেটা তো গেল। তো তোর কমেন্ট বক্স আমি একটু চেক করি কে কী কমেন্ট করেছে। আমি কমিউনিটি পোস্টটা তখনও চোখে পড়েনি আমার। তো সেখানে দেখছি সবাই তোকে বার্থডে উইশ করছে। আমি ভাবলাম যে আজকের ভিডিওটা তো পুরো গিফট নিয়ে, তাহলে এখানেও বার্থডে কথা কখন বললো দেখি তো, কমিউনিটি দিয়েছে কি। দেখলাম হ্যাঁ সত্যিই তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস। যথারীতি পুরোটা পড়লাম। তুই বললে বিশ্বাস করবি না, যেটা বলছিলাম, তুই বললে বিশ্বাস করবি না, ওটা পড়ে জাস্ট চোখ দিয়ে জল এসে গেছিলো। লাস্টের কথাটা যে তোমাদের বাবা মা হয়ে, তোমাদের কি আমি অ্যাকচুয়ালি বাবা মা করে পেতে চাই, পারলে আমাকে একটা সুস্থ জীবন দিও আর একসাথে থেকো। সত্যি তুই কতটা কষ্ট পেয়ে তবে আজ এই কথাগুলো লিখেছিস। সেইখানে ডাইনি তোকে উলঙ্গ করতে নেমে পড়েছে আজ তোর জন্মদিনের দিন। কেন? ওই সেম কথা বলেই চলেছে। তুই তোর মনের কষ্ট প্রকাশ করেছিস, আমি জানি। 4 বছর ধরে একজনকে ভালোবেসেছিলিস, সেটা তুই পাসনি। দেখ, প্রথম ভালো যখন বেসেছিলিস তখন তাকে প্রথম তো ভালোবাসতিসই। এখন হয়তো সোমনাথকে ভালোবাসিস, সেই সময় তুই পাসনি, সেটা একটা তোর যন্ত্রণা গেছে। দ্বিতীয়, সোমনাথকে বিয়ে করলি খুব অল্প বয়সে বিয়ে করলি। বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ি কেউই মেনে নিল না, তারা তোকে ভালো চোখে দেখতো না। এমনিতেই তোর বাবা মা সম্পর্ক নিয়ে অনেক মানে কাদা ছেটাছিটি তো রয়েইছে। তোর মা তোর বিয়ের হবার পরেই বেরিয়ে গেল অন্য পুরুষের সাথে, সেখানে তোর গায়ে কাদা ছেটানোটা স্বাভাবিক একটা ঘটনা। সেখানে বেরিয়ে গেল, সেখানে তোকে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে। তারপর অভাব অভিযোগ নানান রকম জিনিস নিয়ে বেঁচেছিলিস। যাকগে, ভগবান জানিস তো সবাইকে সর্বসুখ না দিলেও ফিরিয়েও দেয় না। ইউটিউবের জগতে তুই বড় একজন ব্লগার নামে পরিচিত হয়ে গেলি। আস্তে আস্তে তোর জীবনযাত্রা দেখিয়ে তুই একটা ইনকামের রাস্তা তৈরি করলি। প্রচুর মানুষ তোকে ভালোবাসতে, এমনিতেও তুই দেখতে মিষ্টি। তোর কাজকর্ম কথাবার্তা শুনে খুব ভালোবাসতো সবাই, এখনও ভালোবাসে, না হলে 4 লাখ পরিবার হতো না আজ। কিছুদিনের মধ্যে 5 লাখ পরিবার হয়ে যাক এই কামনাই করি। দেখো, আমি উঁচুতে উঠতে পারছি না বলে কাউকে উঁচু থেকে টেনে নামিয়ে দেবো এরকম মানসিকতা কোনোদিন ছিল না, আর হবেও না, কোনোদিন হবে না। আমি আমার মতো চেষ্টা করে যাব, যে উঁচুতে উঠেছে তাকে অ্যাপ্রিসিয়েট করব, এটাই সবসময় মনে মনে ভাবি। তো সেখানে আজকের দিনেও বলবো সুখে থাক, ভালো থাক, আর ওই ডাইনির কাছ থেকে দূরে থাক। যতটা পারবি ইগনোর করবি, নাহলে সুখে থাকতে দেবে না। কি বলল? সেই পুরনো কাসন্দি একভাবে এক নাগারে বলে গেল, কন্টিনিউ বলে গেল। আর কি বললো? আর কোনোদিন বলবো না। আরে এরকম কথা তো বহুতবার দিয়েছিস রে ডাইনি, আর কতবার দিবি? আর কতবার এই একই কথা দিবি? আবার দিনের পর দিন ক্ষণে মত পাল্টাবি। তোর জন্মটারই ঠিক নেই আমার মনে হচ্ছে। ওই যে আমাদের ওয়াইটির দাদাভাই বলে না, জন্মের ঠিক নেই, আমিও তো বিশ্বাস করি তোর জন্মেরই ঠিক নেই। তা না হলে অন্যের সংসার ভাঙ থেকে উঠে পড়ে লাগে। আজ একটা জন্মদিনে সোমনাথকে উইশ করেছে, সোমনাথও কমিউনিটি পোস্ট দেখেছি, সোমনাথকে উইশ করেছে। ভিডিও এখনো আসেনি, হয়তো রাতে কেকও কেটেছে, যেটা ছবিটা দেখলাম কেক কাটার অন্ধকারে, তো কেকও কেটেছে। তাহলে চিন্তা কর, একটা মানুষ কতটা ভালোবাসলে তার বউকে এত কিছুর পরেও এরকম সহ্য করতে পারে। সহ্য তো করেছে, ওরা সহ্য করছে, ওরা শান্তিতে থাকতে চাইছে, ওরা সুখে থাকতে চাইছে। প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমস্ত কিছু
থামিয়ে দিতে চাইছে, অন্তত মন্দিরাকে নিয়ে, যেহেতু ওদের একটা মেয়ে আছে। মন্দিরা নিজেও চাইছে যে আমি এখন আর কিচ্ছু না, দাদা দিদি ভাই বোন ফ্রেন্ড সবার থেকে দূরে থাকতে চাই, শুধু সৌভাগ্যীকে মানুষ করতে চাই, সুন্দর জীবন দিতে চাই, দ্বিতীয় মন্দিরা যেন তৈরি না হয়, এটাই ও চায়। আর এই চাওয়াটাকে আমরা কেন গুরুত্ব দিতে পারবো না? আমরা ওর ভিডিও দেখে কন্ট্রোভার্সি করি, আমাদের তো এটাই কাজ, ভিডিও দেখে কন্ট্রোভার্সি করা, ভিডিওতে খুঁত পেলে বলা। ওখানে আরেকজন কন্ট্রোভার্সি করতে বসে গেছে, ওর বাবাকে হসপিটালে দিতে গিয়ে কেন বসে বসে মাংস ভাত খেলো। আরে মন্দিরা এমনই একটা মেয়ে, না খেয়ে থাকতে পারে না, আমি ওকে দেখেছি, না খেয়ে থাকতে পারে না। তাই সকালবেলা গিয়েও ব্রেকফাস্ট করলো, সারাটা দিন যে না খায়নি সেটা তোর চোখে পড়লো না, আর রাতে গিয়ে যে মাংস ভাত খেয়েছে সেটা তোর চোখে পড়ে গেল। ওর নামটা আর করলাম না, ক্যান্ডি বাচ্চা, যাকে আমি ক্যান্ডি বাচ্চা বলে ডাকি, সেই মহিলাটি বলেছে। আমি দেখেছি কিছুটা ভিডিও, ওর ভিডিও এমনিতেই আর দেখতে ভালো লাগে না, সর্বসময় ঘটনা হোক দুর্ঘটনা হোক ওর মনে হয় নাটক চলছে, ওর মনে হয় নাটক করছে ম্যান্ডি। এত ঘটনা ঘটে যাওয়ার পরেও থানা পুলিশ, শ্বশুরবাড়ির লোকের সাথে অশান্তি, ঘর ছাড়া, ঘর ছেড়ে ফ্ল্যাটে যাওয়া, ফ্ল্যাট থেকে বাড়ি আসা, বাড়ি থেকে বাদুড়িয়া যাওয়া, বাদুড়িয়া থেকে বাপের বাড়ি আসা, বাপের বাড়ি থেকে সোমনাথের বাড়ি আসা, এই সমস্ত ঘটনাকে ওই ভদ্রমহিলার নাটক বলে মনে হচ্ছে। এখনো পর্যন্ত বলে যাচ্ছে ওদের নতুন শো আসতে চলেছে, জানুয়ারি মাস থেকে 2024-এ নতুন শো আসতে চলেছে। আর কি শো করবে ম্যান্ডি, আর কি শো করবে বলে তোদের মনে হয়? যা হবার তো হয়ে গেছে, এবার বাঁচতে দে না। জঘন্যতম কাজ তো তুইও ডাইনির মতো করে চলেছিস। ডাইনি যেমন ছাড়তে পারছে না, ডাইনির একটাই রাগ, কেন আমার সাথে যোগাযোগ রাখবে না? যোগাযোগ রাখলেই তো জানে আমার ভিউজ হতো। আর যেহেতু ম্যান্ডি যোগাযোগ রাখা ছেড়ে দিয়েছে, সেহেতু তো সবার জুতার বাড়ি খাচ্ছে, তাই জন্যই ওরা আর ভালো লাগছে না, ওনার আর ভালো লাগছে না। উনি যোগাযোগটা যদি ম্যান্ডি রেখে দিত ক্রমাগত ওর সাথে, তাহলে ও পারতো, ওর দ্বারা যতটা সম্ভব হতো সোমনাথের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে এসে ওই হুলের হাতে তুলে দিত। আর সেখানে হুলেরও তো জোড়া পায়ে লাথি খেয়েছে, একটু আধটু নয়, জোড়া পায়ে লাথি মেরেছে, কমিউনিটিতে তুলছিল, কমিউনিটি খেলবে ভেবেছিল, ও হুলকে কমিউনিটিতে তুলবে, আর হুল সেটা দেখে একবারে পিড়িতে ডগমগ হয়ে যাবে, ডগমগ হয়ে গিয়ে ওর কাছে এক্ষুনি দিভাই করে এসে ঝাঁপিয়ে পড়বে। এটা ভেবেছিলিস? তুই এইটা ভেবেছিলিস তাই না ডাইনি? কিন্তু কি করলো হুল, তোর মুখটাতে জোড়া পায়ে লাথি মারলো, আর সেটা দেখে তো তোর আরো চচ্চর করে ফেটে গেল। কি বলবি এবার ভাবছিস? কি বলবি? বলবি আমার যাকে ইচ্ছা হবে আমি কমিউনিটিতে দেবো। স্যান্ডি তো যাকে পেরেছে তাকেই কমিউনিটিতে দিয়েছে, কুকুর বিড়াল শিয়াল খ্যাচিয়াল সবাইকে। আর আমি কেন দেবো না হুলকে? তুই এটা বললি, কিন্তু তুই যে লাথিটা খেলি সেটা তুই মনে মনে ফিল করতে পেরেছিস, খুব ভালো করে ফিল করতে পেরেছিস, তাই গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। এত তেজ, এত গলার আওয়াজ, এত মানে একটা দমে গান, সেগুলো কোথায় গেল? ফুস 1 মিনিটেই। সোমনাথ আর মন্দিরা যে সুন্দর সুষ্ঠু জীবনযাপন করছে না, সেটা তোর একদম সহ্য হচ্ছে না, আর কোনোদিন সহ্যও হবে না, কোনোদিন সহ্যও হবে না। আর দাঁড়াও, টপিক জানো তো কিছু কিছু সময় মাথা থেকে বেরিয়ে যায়, কেননা অনেক বড় একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। আচ্ছা, একটা কথা তুই বলেছিলিস যে সোমনাথ 6 বছর অপেক্ষা করেছিল। চিন্তা কর, ছেলেটা তখনই প্রথম থেকেই তুই বুঝিস যে ও তোকে কতটা ভালোবাসে। কি বলতো, আমি একটা জিনিস স্বীকার করি, ও একটু কুঁড়ে কাজকর্ম খুব একটা করতে চায় না। ও নিজের ফিটনেস নিয়ে থাকতে ভালোবাসে, একটু খাওয়া দাওয়া যে তোর মতো খুব হাইফাই করে সেটাও নয়। তো তুই যেমন মাটন খেতে ভালোবাসিস, তুই যেমন রিচ খাবার খেতে ভালোবাসিস তোর বাবার মতো, ও কিন্তু ভালোবাসে না। ও একটা তরকারি ভাত খেতে ভালোবাসে, টুকিটাকি ড্রাই ফ্রুটস খেতে ভালোবাসে, আমি দেখেছি বুঝেছি। কিন্তু কি বলবো, আর শ্বশুরবাড়ির ভালোবাসার কথা বলছিস, দেখ একটা জিনিস, ভালো বল বা মন্দ বল, টাকা থাকলে সবাই ভালোবাসে, আর টাকা না থাকলে কেউ ভালোবাসে না। যখন তোর টাকা ছিল না তখন কেউ ছিল না, এখন তোর টাকা হয়েছে, এখন সবাই থাকবে। এটা একটা বাস্তব সত্য কথা, এটা মেনে নেওয়াই উচিত, এটা মেনে নেওয়াই উচিত। আর আরও একটা কথা, যেটা হচ্ছে টাকা এতদিন ছিল না বলে তুই বেপরোয়া হয়ে, ছিল না বলে তুই ভালো ছিলিস, আর এখন হয়েছে বলে তুই বেপরোয়া হয়ে গেছিস, এটাও সত্য কথা। জানিস তো, যখন তোর হাতে টাকা যদি না থাকতো তুই এতটা ভাবতেই পারতিস না, আর এরা তোর জীবনে আসতোই না। এরা তোর জীবনেও এসেছে, টাকাও তোর জীবনে আছে, প্রচুর প্রচুর অগাধ টাকা, যে টাকা কিভাবে খরচা করবি তুই খুঁজে পাচ্ছিস না। দেখ একটা কথা বলি, এত তো ওরাস,
কিছু গরিব মানুষকে দান কর, কিছু গরিব মানুষকে দান কর, দেখবি তাদের দোয়া পাবি, তাদের ভালোবাসা আশীর্বাদ পাবি। আমি এইটুকু বলতে পারি। না কাউকে যাদের আছে তাদেরকে নয়, যারা খেতে পায় না, দেখবি তোর পছন্দের কিছু, যেমন তুই আজকে দিয়ানাগের নাম করলি, দিয়ানাগের কথাই বলি, দিয়ানাগ কিন্তু গরিব মানুষদের দান করে, খাবার দান করে, বস্ত্র দান করে, কিন্তু তোর মধ্যে আমি এই স্বভাবটা কোনোদিন দেখিনি। যখন তোর ছিল না, তুই গরিব ছিলিস, ঠিক আছে মানছি, সেটা একটা আলাদা দিন ছিল, কিন্তু এখন তো তোর কাছে প্রচুর টাকা, লাখ লাখ টাকা ইনকাম করিস তুই মাস গেলে, কিছু টাকা, বেশি না, সামান্য কিছু টাকা তোর রানাঘাট স্টেশনে, বেশি দূর যেতে হবে না, তুই রানাঘাট স্টেশনে তুই কোনো গরিব দুস্থ মানুষদেরকে কিছু এই শীতকালের দিনে টুকিটাকি কম্বল দান করা, তারপরে কিছু খাবার জল এইসবগুলো দান করা, এগুলো করিস না, দেখিস তো ভালো হবে, অনেক ভালো হবে, যেটুকু দুঃখ কষ্ট আছে সেটুকুও দূর হয়ে যাবে। আজকে তোর জন্মদিনে আমি তোকে এই উপদেশটাই দিলাম, এটুকু করিস, দেখবি মনেও শান্তি পাবি, অনেক শান্তি পাবি। নিজে তো খাওয়া দাওয়া করবি, অবশ্যই নিজে খাওয়া দাওয়া করবি, নিজে অনেক সুখে থাকার চেষ্টা করবি, নিজের টাকায় নিজে সুখে থাকবি না তো কে থাকবে? একসময় অনেক অভাব দেখেছিস, অনেক কষ্ট করেছিস, এখন ভালো আছিস, সুখে আছিস, থাক, অসুবিধে কিচ্ছু নেই। এটা আমি তুই আমার থেকে 1 বছরের ছোটো হলেও আমি তোকে আশীর্বাদই করি, সেটাই হোক, কিন্তু এগুলো কর, এগুলো করলেও ভালো লাগবে। তোর জন্মদিনে দেওয়া এই উপদেশটা রাখিস, কাজে লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা বলবো না, কমিউনিটি পোস্টটা জাস্ট পড়ে শোনালাম আর এইটুকু বললাম, আর ওই ডাইনির কাছ থেকে দূরে থাক। আর আবার মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে টু ইউ। চলো বন্ধুরা, টাটা।